হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। সিজন 1 এর গল্প যেখানে শেষ হয়েছিল, সিজন 2 এর গল্প সেখান থেকে শুরু হবে। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। সিজন 2 এর শুরুটা হয় উইমেন্স জেলে। গুনাকে ওই রাতে গুলি করে মারার অপরাধে নন্দিনী এখন জেলে। দীর্ঘদিন যাবৎ কোর্টে তার কেসের ট্রায়াল চলছে। আজ ট্রায়ালের শেষ দিন, তাই নন্দিনীকে কোর্টে আনা হয়েছে। সরকার পক্ষের উকিল দাবি করছে নন্দিনী ওই রাতে এসআই সাক্কারের গান চুরি করে গুনাকে ডেকে এনে শ্যুট করে মেরেছিল। যেহেতু সে আগে থেকে গানটি চুরি করে এনেছিল, তাই সেখানে সেলফ ডিফেন্সের কোনো প্রশ্নই আসে না। সে পুরো প্ল্যান করেই মেরেছে। অবশ্য নন্দিনীর পক্ষের লয়ার চেল্লাপ্পার কথা, এখানে শুধু ক্রাইম দেখলেই হবে না, ক্রাইমের পিছের কারণও দেখতে হবে। যদিও নন্দিনী আগে থেকে গান নিয়ে এসেছিল, তারপরও তাদের মাথায় রাখতে হবে নন্দিনী ওই লোকের দ্বারাই নির্যাতনের শিকার হয়েছিল। আর 10 বছর নন্দিনী সেই কষ্ট বয়ে বেরিয়েছে। ওই রাতে মূলত নন্দিনী গুনার সাথে কথা বলতে গুনাকে সেখানে ডেকেছিল, কিন্তু গুনার আসল চেহারা যখন জানতে পেরেছিল, তখন পরিস্থিতি নন্দিনীকে গুলি করাতে বাধ্য করেছিল। এটাও এক ধরনের সেলফ ডিফেন্সই। তাই চেল্লাপ্পার কথা নন্দিনীকে যেন মুক্তি দেয়া হয়। ফাইনাল আর্গুমেন্ট শেষ হলে কোর্ট রায় ঘোষণার জন্য নতুন একটি তারিখ দেয়। এরপর বাইরে গিয়ে নন্দিনী বলছিল, আমি আমার বোনের হত্যাকারীকে খুন করেছি, আমিও তো অপরাধ করেছি। তবে নন্দিনী শুধু বদলা নেয়ার জন্য এটা করেনি। নন্দিনী নিজে আত্মসমর্পণ করে এই কেসটা সবার সামনে এনেছে, যাতে আর কারোর সাথে এমনটা না হয়। এদিকে সাক্কারের গাফিলতির জন্য সাক্কারের সার্ভিস গান দিয়ে খুন হয়, সাক্কারের নামেও কেস চলছে। তবে এখনও তার রায় আসেনি। সাক্কারের ভেবেছিল আজ হয়তো বা রায় ঘোষণা হবে, এই জন্য নন্দিনীর জন্য মিষ্টি নিয়ে এসেছিল। তবে নন্দিনীর মা আসেনি। আর আমরা ভালো করে জানি নন্দিনীর বাবা কারাগারে। নন্দিনীরও এসব কিছু নিয়ে মাথা ব্যথা নেই। এ হচ্ছে চেল্লাপ্পার ড্রাইভার দাম্মু। আর হ্যাঁ, চেল্লাপ্পা হচ্ছে সাক্কারের বাবার বন্ধু। সাক্কারের বাবা মারা যাওয়ার পর চেল্লাপ্পায় সাক্কারিকে পড়াশোনা করিয়েছিল। এদিকে 10 দিনব্যাপী অষ্টকালী উৎসব শুরু হতে যাচ্ছে। এই জন্য চেল্লাপ্পার ওয়াইফ মালতীর কথা মতো উৎসবেরই 10 দিন সাক্কারিকে এখানেই থাকতে হবে। এদিকে রিভলভার ইস্যুতে সাক্কারাইকে কোনো কেসও দেওয়া হচ্ছে না, এই জন্য সে ছুটি নিয়ে এসেছে। সিন চলে যায় রাতে। চেল্লাপ্পার হাত দিয়ে পতাকা ওঠানোর মাধ্যমে এবছরের উৎসব শুরু হয়। এদিকে উৎসবের উপলক্ষে লাখ লাখ মানুষ এখানে আসবে, হাজারো দোকান বসবে। তাই উৎসবের ইজারা নিয়ে ঝামেলা বেঁধেছে। এমএলএর কথা যে যত বিট করবে, কন্ট্রাক্ট তাকেই দেওয়া হবে। তবে চেল্লাপ্পার কথা এমনটা নয়। এখানে 3 জন প্রত্যাশী, থিরুবেনগাদাম, মারাপ্পান আর ফার্নান্দেজ। তাই এবছর থেকে এরা 3 জনই সমান ভাগ পাবে। চেল্লাপ্পা এটাও বলে দেয়, যদি তোমরা তাতেও না মানো, তাহলে কোর্ট থেকে স্টে অর্ডার এনে এই উৎসবই বন্ধ করে দিব। অবশ্য চেল্লাপ্পার কথা সবাই মানে, তাই তার সিদ্ধান্তের উপর কেউ কিছু বলতেও পারছে না। অবশ্য এখান থেকে ফিরে সাক্কারে জানতে চাচ্ছিল, এখন কি ওদের মধ্যে ঝামেলা মিটে যাবে? চেল্লাপ্পা বলে না, আসলে উৎসবের কন্ট্রাক্টটা শুধু টাকার জন্য নয়। মারাপ্পানের লোকেদের কাছে সে হিরো, তাই উৎসবের কন্ট্রাক্ট পাওয়া তার জন্য সম্মানের ব্যাপার। আর অন্যদিকে ফার্নান্দেজের আন্ডারে 150টি জেলে পরিবার। সেও চায় তার লোকেরাও যেন একটু সুযোগ পায়। আর থিরুবেনগাদাম ও আমার আত্মীয়, আবার আমার ক্লাসমেটও। ও শহরের সবথেকে প্রভাবশালী ব্যক্তি, ও চায় সব কিছু ওর আন্ডারেই থাক। এজন্য এত ঝামেলা। এর মধ্যে চেল্লাপ্পার ছেলে সুন্দর এসে পড়ে। সুন্দর মূলত কোস্টগার্ডে চাকরি করে, 4টি জেলার লাইট হাউসের সুপারভাইজারের দায়িত্বে আছে। তবে কোনো একটি কারণে সুন্দর চেল্লাপ্পার সাথে কথা বলে না। সাক্কারের বিষয়টা বুঝতে পারছে। এর মধ্যে চেল্লাপ্পার কাছে প্রিয়াম্বাতা নামে একজনের কল আসে। আর সাক্কারের খাওয়া শেষ হলে চেল্লাপ্পা সাক্কারাইকে আশ্বাস দিয়ে বলছিল, নন্দিনীকে নিয়ে চিন্তা করো না, ওকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব আমার। চেল্লাপ্পা আরও বলে যে আমার একটা কাজ আছে, আমাকে রিসোর্টে যেতে হবে। তুমি এক কাজ করো, সকালে চলে এসো, ওখানে তোমার বাবার লেখা কিছু চিঠি আছে, আমরা একসাথে পড়ব। এই বলে চেল্লাপ্পা তার প্রাইভেট কটেজে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। কটেজে যেতে সাক্কারাই বাইকের চাবি আনতে গিয়ে দেখে দাম্মু নাটকের কস্টিউম পরে আছে। দাম্মু বলছিল সে আবার রাজার রোলে অভিনয় করবে। কটেজে যাওয়ার পথে উৎসবস্থল পড়ে, এই জন্য দাম্মুর সাথে গিয়ে ওই উৎসবস্থলে নেমে যায়। সাক্কারাই জানতে চাচ্ছিল, তুমি দেবীর রোলটা কেন করছো না? দাম্মু বলে এমনিতে দেবীর রোল করা যায় না, এর জন্য প্রথমে 14 বছর ছোটোখাটো কোনো রোল করতে হয়, এরপর দেবীর রোল করা যায়। আর দাম্মুর এবার 15 বছর পূর্ণ হবে, আগামী বছর থেকে সেও দেবীর রোলই করতে পারবে। এরপর দাম্মুর থেকে রাস্তা জেনে সাক্কারাই চেল্লাপ্পার ওই কটেজে চলে যায়। তবে কটেজের দরজা এখনও বন্ধ, এই জন্য সাক্কারাই দরজায় নক করছে, কিন্তু ভিতর থেকে কেউই দরজা খুলছে না। সাক্কারাই এদিক ওদিক সব দরজায় নক করে, কিন্তু তাতেও না খোলাতে সাক্কারাই একটু সন্দেহ হয়। সাক্কারাই চেল্লাপ্পাকে কল করে, আবার ভিতরে ফোন বাজার শব্দ পাওয়া যাচ্ছে। এই জন্য সাক্কারাই জানালা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছিল, তাতেও দেখা যাচ্ছিল না বলে
একটি ইট দিয়ে জানালার কাঠ ভাঙতেই দেখে ভিতরে একটি সোফার উপর চেল্লাপ্পার রক্তাক্ত বডিটি পড়ে আছে। দেখা মাত্র সাক্কারাই যেন হতভম্ব হয়ে যায়। সাক্কারাই সাথে সাথে লোকাল থানায় কল করে জানায়, আর জানানো মাত্রই লোকাল থানার ইন্সপেক্টর মূর্তি তার টিম নিয়ে কটেজে চলে আসে। সাক্কারাই মূর্তিকে তার নিজের পরিচয় দেয় এবং বলে যে চেল্লাপ্পা আমার বাবার মতো। এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। মূর্তি খেয়াল করে সব দরজা জানলা ভিতর থেকে আটকানো, তার মানে এটা আত্মহননই হবে। কিন্তু সাক্কারাইয়ের কথা, স্যার মাথায় গুলি লেগেছে, হাতে কোনো গানও নেই, তাই এটা আত্মহনন হবে না, কারণ তাই যদি হতো তাহলে হাতে গান থাকার কথা ছিল। এদিকে খুনের খবর পাওয়া মাত্রই ডিআইজি ধর্মাও আসে। মূর্তি সব কিছু জানানোর পর ধর্মাও বলছে যেহেতু হাতে কোনো গান নেই তার মানে খুন, কিন্তু দরজা জানালা ভিতর থেকে বন্ধ, তাহলে কিভাবে কি করলো। আবার সাক্কারাইয়ের পরিচয় জানার পর ডিআইজি সাক্কারাইয়ের ডিএসপিকে কল করে এবং জানতে পারে সাক্কারাই এখনও সাসপেন্ড হয়নি, আপাতত ছুটিতে আছে। এই জন্য ডিআইজি সাক্কারাইকে বলে, তোমার ডিএসপির সাথে আমার কথা হয়েছে, এই কেস তুমি লিড করবে। কিন্তু মূর্তির কথা, এটা তো আমার এরিয়া। এই জন্য ডিআইজি মূর্তিকে বাইরে পাঠিয়ে দেয়। মূলত চেল্লাপ্পার সাথে মূর্তির পুরনো একটি ইস্যু আছে, তারপর আবার ক্লোজ ডোর মার্ডার, খুবই কমপ্লিকেটেড। তাই ডিআইজি আনঅফিসিয়ালি এই কেসটি সাক্কারাইকে হ্যান্ডেল করতে নির্দেশ দেয়, আর মূর্তিকে বোঝায় কোনো সমস্যা হলে শুধু তুমি না, আমাকেও জবাব দিতে হবে। এই জন্য মাঝে মধ্যে নিজেদের ইমেজ বাঁচাতেও কিছু সিদ্ধান্ত নিতে হয়। তাই তোমাদের ইগো ভুলে এই কেসটি সলভ করতে কাজ করো। সাথে এটাও বলে যায়, আমি শহরের বড়দের সাথে কথা বলছি, তার আগে এই খবর যেন কোনোভাবে লিক না হয়। ডিআইজি চলে যেতেই ফরেন্সিক টিম আসে, আর এই টিমে সেই অমরকেও দেখা যায় যে কিনা নীলা আর আদির কেসও হ্যান্ডেল করেছিল। সাক্কারাই অমরকে সবকিছু গুরুত্ব সহকারে দেখতে বলছিল। এদিকে ডিআইজি শহরের বড় বড় সবার সাথে এই বিষয়টি শেয়ার করে, কারণ চেল্লাপ্পা মারা গেছে। এখন উৎসব চালু থাকবে না বন্ধ করে দিবে এটাও একটা ভাবার বিষয়, আর এদেরকে নিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু উৎসব বন্ধ হয়ে গেলে সবাই আর্থিক ক্ষতির মুখে পড়বে, এই জন্য উৎসব বন্ধ করা যাবে না। আর সৎকারের বিষয়ে পূজারী সিদ্ধান্ত দেয় মন্দির আর উৎসবের রাস্তা ব্যবহার না করে বাইরের রাস্তা ব্যবহার করতে হবে, আর যারা কিনা সৎকারে উপস্থিত থাকবে তারা কেউই উৎসবে অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য শহরের বাইরের রাস্তা ব্যবহার করে সাগর পাড়ে নিয়ে সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে সাক্কারাই মালতীকে কল করেছিল, এই জন্য মালতীও সুন্দরকে নিয়ে এখানে এসে পড়েছে। তবে মালতী এখনও খুনের বিষয়টি জানে না। ভিতরে যেহেতু ফরেন্সিকের কাজ চলছে তাই মালতীকে বাইরে বসিয়ে রাখা হয়, কিন্তু মালতীর মন মানছে না। তাই শত নিষেধ সত্ত্বেও মালতী ভিতরে ঢুকে যায়, আর ভিতরে গিয়ে দেখে সোফার মধ্যে চেল্লাপ্পার রক্তাক্ত মরদেহটি পড়ে আছে। অবশ্য তদন্তের স্বার্থে অনেক বুঝিয়ে সুঝিয়ে সাক্কারাইরা মালতীকে এখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সাক্কারাই ভিতরে এভিডেন্স খুঁজতে আসে। তখনই সাক্কারাই লক্ষ্য করে একটি মেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর এই শব্দটি কাপবোর্ড থেকে আসছে। আর ওই কাপবোর্ডটি খোলা মাত্রই কাপবোর্ডের মধ্যে থাকা একটি মেয়ে সাক্কারাইকে গান পয়েন্ট করে। মেয়েটির পুরো শরীর রক্তমাখা, আর হাতে গান দেখে সবারই যেন পিলে চমকে উঠেছে। তার মানে এই মেয়ে চেল্লাপ্পাকে খুন করেছে। মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। ক্রাইম সিনে যেহেতু মার্ডার ওয়েপন সহ পাওয়া গেছে, তার মানে এটা ওপেন আর শার্ট কেস। কিন্তু সাক্কারাইয়ের কথা, মেয়েটি যে কাপবোর্ডের মধ্যে ছিল সেটা বাইরে থেকে লাগানো ছিল। ওই মেয়ে যদি খুন করে থাকে তাহলে গুলি করে কাপবোর্ডের ভিতরে গেল তা না হয় ঠিক আছে, বাইরে থেকে লাগালোটাকে? আবার দরজা জানালা সবই তো ভিতর থেকে লাগানো, তার মানে এই খুনের সাথে নিশ্চয়ই আরও কেউ জড়িত আছে। আবার মেয়েটিকে থানায় আনার পর থেকে মেয়েটি এখনও মুখ খোলেনি, এমনকি তার নামটা পর্যন্ত বলেনি। এজন্য সাক্কারাই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু মূর্তির কথা, ক্রাইম সিনে মার্ডার ওয়েপন সহ পেয়েছি, ফরেন্সিক রিপোর্ট আসা মাত্রই খুনের চার্জ দিয়ে জেলে পাঠিয়ে দিব, মামলা ক্লোজ হয়ে যাবে। কিন্তু সাক্কারাইয়ের ধারণা আরও কেউ জড়িত আছে, তাই মেয়েটিকে বিভিন্নভাবে বোঝাচ্ছে, কিন্তু তাতেও সে মুখ খুলছে না। আবার লেডি কনস্টেবল গীতাও বলছে, স্যার ওকে দেখে মনে হচ্ছে না ও ক্রাইম করেছে। তবে সাক্কারাইয়ের কথা, এর আগেও আমি এমন কেস সলভ করেছি, বাইরে থেকে একজনকে যেমন মনে হয় ভিতরে তা নাও হতে পারে। তবে এই মেয়েটিকে মালতী বা সুন্দর চিনতে পারছে না, তাহলে কে এই মেয়ে? সিন চলে যায় জেলে। আজ কয়েদিদের সাথে দেখা করার দিন। নন্দিনীও তার ব্লকের বিমলা নামে একজনের সাথে এসেছে, আর এখানেই নন্দিনী সারোজা নামে এক কয়েদিকে দেখতে পায়। সারোজা জেলের মধ্যে বেশ প্রভাবশালী, সবাই তার কথা মেনে চলে। এমনকি ভিতরে কেউ কোনো ঝামেলায় জড়ালেও সারোজা তাদেরকে বুঝিয়ে শান্ত করে। আর সারোজার এই সব কিছু দেখে নন্দিনীর মনে হচ্ছে ওর মতো শান্ত বুদ্ধিমান নারী জেলে কি করছে। তখন ভীমলা জানায় সারোজার স্বামী এমএলএ ছিল, সে মারা গেছে। তবে স্বামীর মৃত্যুর পর সারোজায় পরবর্তী এমএলএ হতো। কিন্তু কাল্লিপাট্টাপুরমের বর্তমান এমএলএ আরাসু একটি মিথ্যা মামলায় জড়িয়ে সারোজাকে জেলে পাঠিয়েছে। ভীমলার সাথে এটাও জানায় সারোজা জেলের মধ্যেই হ্যান্ডিক্রাফটের প্রশিক্ষণ দিচ্ছে। ভীমলার থেকে সবকিছু জানার পর
নন্দিনী ও সারোজার সাথে দেখা করতে চায় এবং গিয়ে দেখে সারোজা এখানে বিভিন্ন মহিলাদেরকে দিয়ে হ্যান্ডিক্রাফটের কাজ শেখাচ্ছে, যাতে করে এরা বাইরে গিয়ে কিছু একটা করতে পারে। অন্যদিকে অষ্টকালী পূজা উপলক্ষে 10 দিনব্যাপী উৎসব। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসতে শুরু করেছে। তাদের মধ্যে ঈশ্বর আর রজনীকেও দেখা যায়। আর সাক্কারাইকে দেখা মাত্রই তারা সাক্কারের সাথেও দেখা করে। মূলত তাদের নাটকের জন্য একটি স্টেজ বানানোর পারমিশন নিতে হবে। তাই সাক্কারাইকে অনুরোধ করলে সাক্কারাই কনস্টেবলকে বলে দেয়। আর এরপর তারা থানার মধ্যে গিয়ে ওই মেয়েটিকে দেখতে পায়। আর দেখা মাত্রই তারা বলে ওঠে, আরে এ তো মুথু। এরপর ঈশ্বরণ জানায় ও সেন্থোরাপোভা ড্যান্স গ্রুপের ড্যান্সার ছিল। ওর নাম মুথু, তবে মধুবালা নামে ওকে ডাকে। ঈশ্বরণ থেকে আরও জানা যায় ওই ডান্স গ্রুপ অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে ওই গ্রুপের আরেকটি মেয়ে আছে যার নাম ইয়াকশি। ঈশ্বরণ তার ঠিকানাও জানে। এই জন্য ঈশ্বরণ থেকে ঠিকানা নিয়ে সাক্কারাইয়ের মূর্তি ইয়াকশির সাথে দেখা করে। আর মুথুর বিষয়ে জানতে চাইলে ইয়াকশি জানায় মুথু আর সে একই গ্রুপে ডান্স করত। ও কারোর সাথে তেমন মিশতও না, কাজ করত এবং কাজ শেষে চলে যেত। কয়েক বছর আগে নতুন একটি আইন হয়েছিল যেখানে উৎসবে এমন অশ্লীল ডান্স ব্যান করা হয়েছিল। কিন্তু ইয়াকশিরা না জানাতে ইয়াকশি আর মুথুকে পুলিশ অ্যারেস্ট করে ওই সাতায়ুর সাব জেলেও পাঠিয়েছিল। এরপর তাদের ডান্স গ্রুপটি বন্ধ হয়ে যায়। আর টাকার অভাবে অনেকেই তখন প্রস্টিটিউশন শুরু করে। কিন্তু মুথু তেমন ছিল না। মুথু এই গ্রুপের সাথে সব সম্পর্ক ছিন্ন করে অন্য কোথাও চলে গিয়েছিল। তবে এরপর থেকে মুথুর সাথে ইয়াকশির কোনো যোগাযোগ নেই। অ্যারেস্টের বিষয়ে মূর্তিও জানায়, আমরা যখন কোনো মেয়েকে সন্দেহজনকভাবে অ্যারেস্ট করি তখন তাকে সাব জেলে রাখতে হয়, তেমনি ওদেরও রাখা হয়েছিল। মূর্তি আরও জানায় চেল্লাপ্পাই ওই সময় কোর্টে আপিল করে উৎসবে এমন অশ্লীল ডান্স ব্যান করেছিল। এদিক থেকে দেখতে গেলে মুথুর কাছে খুন করার যথেষ্ট মোটিভ আছে। তবে সাক্কারের কথা এটা ওর একার দ্বারা সম্ভব হবে না। এই জন্য সাক্কারে জানতে চায় ওই ডান্স বন্ধ করাতে মুথুর মতো আর কেউ ক্ষতিগ্রস্ত হয়েছিল কিনা। মূর্তি বলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল থিরুভেনগাদাম, কারণ সেই তো ওই সকল ডান্সের আয়োজন করে প্রচুর টাকা কামাতো। সাক্কারাই বলছিল তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু মূর্তির কথা অসম্ভব। সে শহরের পাওয়ারফুল ব্যক্তি, কোনো স্ট্রং এভিডেন্স ছাড়া তার সাথে কথাই বলা যাবে না। আগে আমাদের কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর দেখা করতে হবে। সিন চলে যায় পরবর্তী দিন। সাক্কারাই বাড়ি ফিরেই দেখে মালতী এখনও চেল্লাপ্পার ঘরেই বসে আছে। 36 বছরের সংসার, কত ভালো লাগা, কত ভালোবাসা, কত সুন্দর সুন্দর মুহূর্ত, সবকিছুই তার মনে পড়ছে। এমনকি সাক্কারাইয়েরও মনে পড়ছে তার বাবা মারা যাওয়ার পর চেল্লাপ্পাই তার হাত ধরে তাকে চলতে শিখিয়েছিল। চেল্লাপ্পা সাক্কারাইয়ের কাছে তার বাবার মতো ছিল। এদিকে চেল্লাপ্পার খুনের কথা জানতে পেরে দাম্মু কাঁদছে। এটা দেখে সাক্কারাই মালতীকে বলছিল ডিআইজি স্যার না কাউকে জানাতে নিষেধ করলো, কিন্তু মালতীর কথা দাম্মু পরিবারের মতোই, ওকে বিশ্বাস করা যায়। তবে পুলিশ দেখে মালতী বলে ওই মূর্তিকে একদমই বিশ্বাস করো না। এখানের স্কুলের মালিক প্রিয়াম্বাথা কৃষকদের খেতি জমি দখল করে স্কুল বানিয়েছিল। চেল্লাপ্পা তাই কোর্টে কেস করেছিল। তখন এই মূর্তি ওই প্রিয়াম্বাথা থেকে ঘুষ নিয়ে কৃষকদেরকে ঠেট দেয়। ওই কেস দুর্বল হয়ে গিয়েছিল, যে জন্য চেল্লাপ্পা মূর্তির নামে দুর্নীতির মামলা করেছিল। আর ওই মামলাতেই মূর্তি 6 মাসের জন্য সাসপেন্ড হয়েছিল। কিছুদিন হলো জয়েন করেছে। তাই মালতীর ধারণা মূর্তি সেই কথা এখনও ভুলেনি, ওকে বিশ্বাস করা যায় না। তবে সাক্কারাই মালতীকে বোঝায় এই কেস সলভ করতে হলে তাকে অবশ্যই এই লোকাল পুলিশের হেল্প নিতেই হবে। এদিকে বাবার মৃত্যুর পর এখনও তার শেষকৃত্য হয়নি, সুন্দর অফিসে চলে গেছে। এর জন্য সাক্কারাই সুন্দরের সাথে দেখা করে এবং জানতে চায় চেল্লাপ্পা আর থিরুভানগাদামের মধ্যে কোনো ঝামেলা চলছিল কিনা। সুন্দর জানায় এই থিরুভানগাদাম বাবার কাজিন, আবার তারা একসাথে পড়াশোনা করত। বাবার অনেক বিষয় নিয়ে সে জেলাস ছিল। তবে 2 বছর আগে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। মূলত থিরুভানগাদাম এই উৎসবগুলোতে ডান্সার এনে প্রচুর টাকা কামাতো, কিন্তু চেল্লাপ্পাই অশ্লীল ডান্স বন্ধ করতে কোর্টে আপিল করে উৎসবে এই ডান্স ব্যান করে দেয়। থিরুভানগাদাম ক্ষতির মুখে পড়ে চেল্লাপ্পার সাথে অনেক ঝামেলা করেছিল। এর মধ্যে একটি ক্যাবল অপারেটর চ্যানেলে চেল্লাপ্পার খুনের খবরটি লিক হয়ে যায়, সাথে মুথুর অ্যারেস্টের নিউজও। এমনকি সাথে এটা বলা হচ্ছে চেল্লাপ্পার খুনের জন্য পুলিশ থিরুভানগাদামকে সন্দেহ করছে। যে চ্যানেলে খবরটি প্রকাশিত হয়েছে সেটি আবার মারাপ্পানের চ্যানেল। আর এই খবরটি দেখার পর থিরুভানগাদামও ভাবছে মারাপ্পানি তাকে ফাঁসানোর জন্য চেল্লাপ্পার খুনের সাথে তার নাম জড়িয়ে দিয়েছে। আর এই নিউজটি লিক হওয়া মাত্রই ডিআইজি কল করে সাক্কারাই এবং মূর্তিকেও বেশ কিছু কথা শুনিয়ে দেয়। কিন্তু এক্স্যাক্টলি কে নিউজটি লিক করেছে তা এখনও জানা যায়নি। এর মধ্যে মারাপ্পানের বিরুদ্ধে মানহানির মামলা করতে থিরুভানগাদাম থানায় চলে এসেছে। আর থিরুভানগাদামকে থানায় পেয়ে সাক্কারাইও এই সুযোগে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে থিরুভানগাদাম সাক্কারাইয়ের কথায় বুঝতে পারছিল ওই ডান্স গ্রুপের ব্যানের ইস্যু নিয়ে পুলিশ তাকেই সন্দেহ করছে, হয়তোবা সেই মধুকে ব্যবহার করে খুনটি করিয়েছে। তবে থিরুভানগাদাম এর পিছের গল্পটা শোনায়।
মূলত চেল্লাপ্পার সাথে সেদিন ঝামেলা হওয়ার পরই ওই রাতে চেল্লাপ্পা থিরুবনগাদামের সাথে দেখা করেছিল। মূলত তারা দুজনই ছিল একদমই জিগরি দোস্ত, তাই তাদের মধ্যে যে কোনো ইস্যু আসুক না কেন, দিন শেষে তাদের বন্ধুত্বের কাছে সেই ঝামেলা বেশিক্ষণ টিকে থাকতে পারত না। তাই ওইসব ইস্যু তাদের কাছে কিছুই ছিল না। আর থিরুবনগাদামের কথার পর থিরুবনগাদামের উপর থেকে সন্দেহটা এবার একটু কমে এসেছে। তবে এখনও যেহেতু সত্যটা যাচাই করা যায়নি, তাই তাকেও পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না। তবে ওই রাতেই পুলিশের সামনে এমন একটি চ্যালেঞ্জ এসে দাঁড়ায় যার জন্য পুলিশ মোটেও প্রস্তুত ছিল না। মথুর অ্যারেস্টের খবর প্রকাশ হওয়ার পরই নাচি, মুপ্পি, উলাগু, সান্ধানাম, গান্ধারী, ভীরা, সেনবাগাম এই 7টি মেয়ে শহরের ভিন্ন ভিন্ন 7টি থানায় এসে জানায়, আমি চেল্লাপ্পাকে খুন করেছি। একই সাথে 7 জন মেয়ে আত্মসমর্পণ করেছে, তাও আবার একজনকে খুন করার অপরাধে। পুলিশও পুরো হতভম্ব হয়ে গেছে। তবে নাচি যেহেতু এখানে স্যারেন্ডার করেছে, তাই নাচিকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। নাচির ভাষ্য মতে নাচি যেটা বলছিল, আমি রাতে চেল্লাপ্পার সাথে ওই কটেজে দেখা করতে গিয়েছিলাম। চেল্লাপ্পা দরজা খুলে দিলে আমি ভিতরে যাই। এরপর আমাকে তার পাশে বসতে বলছিল। তখন আমি টেবিলে গান দেখে গানটি তুলে নিয়ে তাকে শ্যুট করে দেই। তবে নাচি কেন ওই কটেজে গিয়েছিল আর কেনই বা সে চেল্লাপ্পাকে খুন করেছিল তার কোনো জবাবই সে দিচ্ছে না। এরপর এক এক করে অন্য 6 জনেরও জবানবন্দি নেওয়া হয়। আশ্চর্যজনকভাবে সবাই একই কথা বলছে, সবার কথা হুবহু মিলে যাচ্ছে। এর মধ্যে আবার গান্ধারী একজন ক্রিমিনাল লয়ার, কিন্তু খুন করার কারণ জানতে চাইলেই সবাই চুপ করে যাচ্ছে। এদিকে মুথু এখনও নিশ্চুপ। সাক্ষারায় মুথুকেও ওই 7 জনের ফটো দেখায়, তবে এতেও মুথুর মধ্যে কোনো রিয়াকশন নেই। মুথুসহ ওই 8 জন মেয়ের আর চেল্লাপ্পার কল রেকর্ড বের করা হয়, তাতেও দেখা যাচ্ছে তাদের নিজেদের মধ্যে বা চেল্লাপ্পার সাথে কারোর কোনো কানেকশন নেই। এখন প্রশ্ন আসছে, কারোর সাথে যদি কানেকশন নাই থাকে সবাই একই সাথে কেন সারেন্ডার করলো? আর তারা সবাই সেম স্বীকারোক্তি কিভাবে দিচ্ছে? আবার এরা সবাই সিঙ্গেল এবং ইন্ডিপেন্ডেন্ট, ভালো চাকরিও করত, তবে তাদের কারোরই পরিবারে কেউ নেই, নেই কোনো বয়ফ্রেন্ড। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কারোর মধ্যেই কোনো কানেকশন নেই। সিন চলে যায় জেলে। এক নারী তার স্বামীকে খুন করে জেল এসেছিল। জেলেই তার মেয়ের জন্ম হয়েছে। এখন তার 5.5 বছর। নিয়ম অনুযায়ী 6 বছর হওয়া মাত্রই মেয়েটিকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে। তাই মেয়ের মা সারোজাকে অনুরোধ করছিল যে ওয়ার্ডেনকে বলে যদি তার মেয়েকে রাখা যায়, কিন্তু সারোজা বলে ওয়ার্ডেন কিছুই করতে পারবে না, এটা গভর্নমেন্ট রুলস, আর বাইরে যাওয়াটাই ভালো। আমি যখন বাইরে যাব আমিও লেখাপড়ার ব্যবস্থা করে দিব। সাথে সারোজা এটাও জানিয়ে দেয় যে 3-4 মাস পর আমি বের হয়ে যাচ্ছি, তোমাদের সমস্যা সমাধান করতে অন্য কাউকে খুঁজে নাও। এর মধ্যে ওয়ার্ডেন নন্দিনীকে ডেকে জানায়, তোমার লয়ার চেল্লাপ্পা মারা গেছে। শোনা মাত্রই নন্দিনীর মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল, কারণ একমাত্র ভরসায় ছিল চেল্লাপ্পা। জাজও ভিডিও কলে নন্দিনীকে জানায় যেহেতু চেল্লাপ্পা মারা গেছে, তাই নিয়ম অনুযায়ী নতুন একজন লয়ার এই কেসটি হ্যান্ডেল করবে, আর কেসটি পুনরায় ট্রায়াল শুরু হবে। তার মানে এতদিন নন্দিনীকে যে সকল প্রশ্নের ভিতর দিয়ে যেতে হয়েছিল, পুরো প্রসেসটি আবার নতুন করে শুরু হবে। আর এটা নন্দিনীর জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। অন্যদিকে সাক্ষারায় আর মূর্তি সাগর পাড়ে বসে বিড়ি ফুঁকছিল। সাক্ষারায় ধারণা করছে ওই 8 জন মিলে চেল্লাপ্পার খুন করল না তো, কিন্তু মূর্তির কথা যদি ওরা খুনই করবে, পালিয়ে না গিয়ে সারেন্ডার করবে। সাক্ষারায় বলে এমন হতে পারে যখন ওরা নিউজে জানতে পারল যে মুথুকে আমরা অ্যারেস্ট করেছি, তখন মুথুকে বাঁচাতে এই তদন্তটা ভিন্ন দিকে নিতে ওরা প্ল্যান করে এটা করেছে। মূর্তিও বলে তোমার লজিক ঠিক আছে, কারণ তাদের মধ্যে একজন ক্রিমিনাল লয়ার, হতে পারে ওই সবাইকে বুদ্ধি দিয়েছে, কিন্তু এদের মধ্যে তো কোনো কানেকশনই নেই। সাকরায়ের কথা এমনিতে কোনো কানেকশন হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু কোথাও না কোথাও তো নিশ্চয়ই কোনো কানেকশন আছে। তবে সাকরায় ধারণা করছে ওদের স্কুল লাইফ সম্পর্কে তথ্য নিলে হয়তো বা ওদের কোনো লিঙ্ক পাওয়া যেতে পারে। এদিকে 6টার পর মেয়েদেরকে কাস্টডিতে রাখার কোনো নিয়ম নেই, তাই 8 জনকেই সাতাইউর সাব জেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ এই আশপাশের 4 জেলায় শুধুমাত্র একটি মহিলাদের জন্য সাব জেল আছে, আর সেটা হচ্ছে সাতাইউর সাব জেল। এর জন্য সাক্কারাই নিজে ওই 8 জনকে ওই জেলে রেখে আসে। সাক্কারাই নন্দিনীর সাথেও দেখা করে জানায় চেল্লাপ্পা স্যারের খুনের অপরাধে এরাই স্যারেন্ডার করেছে, কিন্তু তাদের খুনের মোটিভ এখনও জানা যায়নি। তাই সাক্কারাই নন্দিনীকে অনুরোধ করে যে তোমাকে এখন আমাকে হেল্প করতে হবে। আমি ওয়ার্ডেনকে বলেছি ওদের কাউকে তোমার ওয়ার্ডে রাখবে, তুমি ওদের সাথে কথা বলে দেখো কোনো তথ্য বের করতে পারো কিনা, কারণ আমার কাছে যা না বলবে তা অবশ্যই তোমার কাছে বলতে পারে। নন্দিনীও কথা দেয় আমি যথাসম্ভব চেষ্টা করব। তবে দুজনের কথায় আমরা এটাও বুঝতে পারি দুজনের মনের মধ্যেই দুজনের জন্য একটি সফট কর্নার আছে। এদিকে এদের 8 জনকে আনার পর থেকেই জেলের সবাই ওদের নিয়ে আলোচনা করছে, এমনকি ওদের কোনো সুযোগ সুবিধাও দিচ্ছে না। অবশ্য নন্দিনী ওদের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য, ওদেরকে সাপোর্ট করার জন্য সবার সাথে লড়ে যাচ্ছে। অন্যদিকে সাক্কারাই মূর্তির থেকে তথ্য নিয়ে সুন্দরকে কল করে জানায় যে তোমার বাবার বডিটি আগামীকাল পাওয়া যাবে,
সৎকারের ব্যবস্থা করো। আবার সাক্কারায়ের কথা মতো ওই 8 জনের মধ্যে থেকে মুপ্পি আর ভীরাকে নন্দিনীর ওয়ার্ডে রাখা হয়। তবে ওরা দুজনই দুদিকে বিছানা করছে। নন্দিনী তাদের দৃষ্টি আকর্ষণ করতে ভীমলাকে বলছিল কাল চেল্লাপ্পা স্যারের সৎকারের বিষয়ে স্যারের ওয়াইফের সাথে কথা বলতে হবে। তখনই ভীরা বলে উঠছে, তুমি চেল্লাপ্পা স্যারকে চিনো? নন্দিনী বলে, হ্যাঁ, সে তো আমার লয়ার ছিল। তবে ভীরা আর কোনো কথা না বলে শুয়ে পড়ে। আর এর কিছু সময় পরই মুপ্পি অসুস্থ হয়ে পড়ে, কারণ মুপ্পির অনেক আগে থেকে মৃগ রোগ আছে। অবশ্য নন্দিনী দেখা মাত্রই পুলিশ সদস্যদেরকে জানায়, আর এরপর তারা মুপ্পিকে নিয়ে যায়। নন্দিনীও লক্ষ্য করছিল মুপ্পির অসুস্থতায় ভীরার মধ্যে কোনোই প্রতিক্রিয়া নেই। সিন পরবর্তী দিন। আজ চেল্লাপ্পার সৎকার, তবে সুন্দরকে পাওয়া যাচ্ছে না। সাক্কারায় ধাম্মুকে খুঁজতে গিয়ে দেখে ধাম্মু তাবিজ পরে আছে, আর এজন্য সে সৎকারে যেতে পারছে না। তবে সুন্দর কোথায় যেতে পারে ধাম্মু সেটা জানে। এজন্য ধাম্মু তাদেরকে সুন্দরের কাছে নিয়ে যায়। মূলত সুন্দর কয়েক বছর যাবতই চেল্লাপ্পার সাথে কথা বলতো না, আর মৃত্যুর আগে সে তার বাবার সাথে শেষ কথাটাও বলতে পারেনি। সেই কষ্টতেই সে সারা রাত বসে ড্রিঙ্ক করেছে। এরপর সাক্কারের সুন্দরকে বুঝিয়ে সুঝিয়ে সাগরের পাড়ে নিয়ে যায়। সৎকারে মুষ্টিমেয় কয়েকজন লোক এসেছে, কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে সুন্দর চিতাতে আগুনটা ঠিকমতো দিতে পারছিল না। এটা দেখে ধাম্মু তার হাতের তাবিজ খুলে সুন্দরকে চিতায় আগুন দিতে সাহায্য করে। সিন পরবর্তী দিন। সাক্কারাইরা ওই সকল মেয়ের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি চেক করছে। আবার এরা সবাই ভিন্ন ভিন্ন শহর থেকে এসেছে। স্কুল, কলেজ, বন্ধু, কারোর সাথেই তাদের কোনো কমন লিঙ্ক নেই, নেই কোনো পরিবার। এর মধ্যেই খুনের রাতে ওই 8 জনের ফোন লোকেশন এসে পড়ে। লোকেশন অনুযায়ী তাদের মধ্যে 5 জনের ফোন লোকেশন নিজ নিজ শহরে দেখাচ্ছে, বাকি 3 জনের ফোন বন্ধ। কিন্তু সন্দেহের বিষয় হচ্ছে মধু তো ওই রাতে ওই ক্রাইম সিনেই ছিল। তারপরও মধুর লোকেশন মধুর হোমটাউনই দেখাচ্ছে। তার মানে হতে পারে ওরা প্ল্যান করেই ফোন রেখে এসেছিল। এরপর চেল্লাপ্পার 2 জন অ্যাসিস্ট্যান্টকে ডাকা হয়। তারা জানায় তারা শুধু কোর্টেই যেত। কোর্টে যে চেল্লাপ্পার প্রাইভেট অফিস ছিল, সেখানে কারো যাওয়ার পারমিশন ছিল না। সাক্কারাই জানতে চায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কমপ্লিকেটেড এমন কোনো কেস ছিল যেটা দীর্ঘদিন চলছিল। তারা জানায় চেল্লাপ্পা 10 বছর যাবত একটি কেস নিয়ে কাজ করছিল, কিন্তু কখনও ওই কেসের ডিটেলস শেয়ার করেনি। সকল ডিটেলস তার ল্যাপটপে আছে, কিন্তু কটেজে কোনো ল্যাপটপ পাওয়া যায়নি। তার মানে ল্যাপটপটি মিসিং। আবার আরেকজন জানায় সে কখনো কোনো কেস হারেনি, শুধুমাত্র প্রিয়াম্বাতার কেসটি হেরেছিল। তবে প্রিয়াম্বাতার কেসের কথা শুনেই সাক্কারাই একটু এড়িয়ে যাচ্ছিল। আর মূর্তিও বিষয়টি বুঝতে পারে, এজন্য মূর্তি সাক্কারাইকে বিষয়টা খুলেই বলে। মূলত 1 বছর আগে প্রিয়াম্বাতার স্কুলের জন্য পাশের কয়েকটি খেতি জমি মূর্তির নামে কিনেছিল, কিন্তু চেল্লাপ্পার জন্য সেগুলো তারা রেজিস্ট্রি করে নিতে পারেনি। আর মূর্তি এসব করেছিল শুধুমাত্র প্রিয়াম্বাতার স্কুলে তার ছেলের অ্যাডমিশনের জন্য। তবে চেল্লাপ্পা সব তথ্য জানতে পেরে মূর্তির বিরুদ্ধে দুর্নীতির মামলাও করে, যাতে প্রিয়াম্বাতার সত্যটা প্রকাশ পায়। এই জন্য মূর্তি চেল্লাপ্পাকে অনেক অনুরোধ করেছিল যে ওই সকল লোকেদের জমি সে ফিরিয়ে দিবে। তারপর চেল্লাপ্পা তার কথা শোনেনি। চেল্লাপ্পার কথা, শহরের ভালো করতে গেলে কাউকে না কাউকে তো বলির বকরা বানাতেই হবে। আর এজন্যই মূলত মূর্তি 6 মাসের জন্য সাসপেন্ড হয়েছিল। তবে প্রিয়াম্বাতার কথা জানার পর সাক্কারাই মূর্তিকে নিয়ে প্রিয়াম্বাতার সাথে দেখা করে। সাক্কারাই প্রিয়াম্বাতাকে ওই 8 মেয়ের ছবি দেখেও জানতে চায় আপনি এদের চিনেন বা এদেরকেও আপনার স্কুলে কখনো পড়েছিল? প্রিয়াম্বাতা সোজা না বলে দেয়। সাক্কারাই আরও বলে যে আপনার সাথে চেল্লাপ্পার 10 থেকে 12 বছরের ঝামেলা চলছে। আবার খুনের আগের রাতে আপনি তাকে লাস্ট কল করেছিলেন। তবে এ বিষয়ে প্রিয়াম্বাতা বলে সে বারবার আমার নামে জমি দখলের অভিযোগ তুলেছিল, এজন্য আমি তার নামে মানহানির মামলা করেছিলাম, আর সেটা জানাতে আমি কল করেছিলাম। তবে প্রিয়াম্বাতার থেকে তেমন কোনো তথ্য না পেয়ে সাক্কারাইরা সেখান থেকে ফিরে আসে। আবার সাক্কারাইয়ের কথা মতো নন্দিনী ওই 8 মেয়ের সাথে কোনো না কোনোভাবে সখ্যতা করতে চেষ্টা চালাচ্ছে। এমনকি নন্দিনী সবার সাথে কথা বলে তাদের মধ্যে একটি কমন লিঙ্কও পায়, আর তা হচ্ছে হোস্টেল। ওরা সবাই হোস্টেলে বড় হয়েছে। অন্যদিকে সুন্দর চেল্লাপ্পার অস্থি ভাসাতে এসেছে, কিন্তু মালতী এখানে ধাম্মুকে না ডাকায় সুন্দর মালতীর উপর অনেকটাই রেগে যাচ্ছিল। অবশ্য মালতী ও সাক্কারাইকে বলছিল ওর রাগ হওয়াটা একদমই স্বাভাবিক। ধাম্মুর স্বপ্ন ছিল ও দেবীর রোল করবে, এই জন্য 14 বছর সাধনাও করেছে। এবছরই ওর 15 বছর পূরণ হতো। কিন্তু সেদিন সুন্দরের অবস্থা দেখে ও এক মুহূর্তে ও সব স্বপ্ন ভুলে হাতের তাবিজটা খুলে সুন্দরকে চিতায় আগুন দিতে সাহায্য করেছে। এখন ওকে আবার নতুন করে সব শুরু করতে হবে, আবার 15 বছর তপস্যা করতে হবে। এমন বলিদান কে দেয়? তবে মালতীর কথায় সাক্কারাইয়ের ধাম্মুর প্রতি একটু সন্দেহ হয় এবং খোঁজ নিয়ে জানতে পারে ধাম্মুকে লাস্ট পুরনো ব্রিজের নিচে দেখা গেছে। এই জন্য সাক্কারাই সেখানে গিয়ে দেখে ধাম্মু তার বেশ ধুচ্ছে। সাক্কারাই ধাম্মুকে মুথুর ফটোটি দেখায় এবং জানতে চায় এই মেয়েকে চিনো কিনা, আর তুমি ওই রাতে কোথায় ছিলে, সত্যটা আমাকে বলো। আর এটা বলা মাত্রই ধাম্মু সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সাক্কারাইও তাকে ধরার জন্য
প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ধাম্মু একসময় সাকরাইকে পানিতে ফেলে বোট নিয়ে পালিয়ে যায়। আর এরপরে নন্দিনী কল করে জানায় যে ওদের সবার মধ্যে একটি কমন লিঙ্ক আছে, আর তা হচ্ছে ওরা সবাই হোস্টেল থেকে পড়াশোনা করেছে। এজন্য ওই সকল শহরের স্কুল এবং হোস্টেলগুলো থেকে তথ্য নিয়ে দেখা যায় ওরা সবাই 2013 সালে সেপ্টেম্বর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে ভর্তি হয়েছিল। তবে স্বাভাবিকভাবে জুন বা জুলাইতে স্কুলে ভর্তি নেওয়া হয়, কিন্তু ওরা সবাই সেপ্টেম্বরে মিড টার্মের সময় ভর্তি হয়েছিল। আবার স্কুল এবং হোস্টেলে ভর্তির সময় যে সকল ডকুমেন্টসগুলো দিতে হয় তার কোনো ডকুমেন্টসও নেই। সাকারায়ের কথা 2013তে অ্যাডমিশন, তার মানে তখন ওদের বয়স 12 থেকে 15 হবে। ওই বয়সের কেউ একা অ্যাডমিশন নিতে চায় না। আর ওদের স্কুল এবং হোস্টেলের ফিসি বা কারা বহন করত। তখনই মূর্তি এসে জানায় যে আমি 3 জনের স্কুল থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি ওদের পড়াশোনার খরচ একটি ট্রাস্ট বহন করত, আর সেই ট্রাস্টের নাম আপলাইড সোসাইটি ফাউন্ডেশন, মানে প্রিয়াম্বাতার পরিচালিত ট্রাস্ট। প্রিয়াম্বাতার ট্রাস্টের কথা শুনে মূর্তি এখন বলছে চাল্লাপ্পা স্যারের মতো লোক প্রিয়াম্বাতার কিছুই করতে পারল না, আর আমরা কি করতে পারবো? তবে সাক্কারাইয়ের কথা এখন তো আমাদের কাছে এভিডেন্স আছে। তাই সাক্কারাই প্রিয়াম্বাতার সাথে দেখা করে এবং বলে সেদিন আপনি বললেন আপনি ওদের চিনেন না, অথচ আপনার ট্রাস্ট থেকে ওদের পড়াশোনার সব খরচ বহন করা হয়। অবশ্য প্রিয়াম্বাতার কথা, তার মানে কি আমি ওদের দিয়ে খুন করিয়েছি? একবার কি ভেবে দেখেছ ওই মেয়েগুলো খুন করার পর স্যারেন্ডার কেন করলো? 10 বছর হয়ে গেছে, আমি ওই রাতের কথা এখনও ভুলতে পারিনি। সিন 10 বছর আগে। প্রিয়াম্বাতার তথ্য মতে প্রিয়াম্বাতা একজন সিঙ্গেল উইম্যান, সবে মাত্র 2 বছর যাবৎ স্কুল প্রতিষ্ঠা করেছে। এর মধ্যেই তারই স্কুলের খাবার খেয়ে এক ছাত্রের ফুড পয়জনিং হয়ে ছাত্রটি মারা যায়। কিন্তু প্রিয়াম্বাতা ঘুষ দিয়ে ওই ছেলেটির ফরেন্সিক রিপোর্ট পরিবর্তন করে দিয়েছিল। তবে সেই ছেলেটির আসল ফরেন্সিক রিপোর্ট চেল্লাপ্পার হাতে চলে আসায়, আর সেই রিপোর্ট দেখিয়েই চেল্লাপ্পার প্রিয়াম্বাতাকে ব্ল্যাকমেইল করেছিল। প্রিয়াম্বাতা জানতে চাচ্ছিল এর জন্য সে কত টাকা চায়। অবশ্য চেল্লাপ্পা কোনো টাকা দাবি করছে না। চেল্লাপ্পা প্রিয়াম্বাতাকে বাইরে রেখে তার গাড়িতে থাকা 8টি বাচ্চা মেয়েকে দেখায়, আর এই 8 জনই হচ্ছে মথুরা 8 জন। ওদের দেখেই প্রিয়াম্বাতা জানতে চায় ওরা কারা আর তুমি ওদের সাথে কি করেছ। চেল্লাপ্পা বলে তা তোমার জানতে হবে না, তোমার শুধু ওদেরকে গায়েব করে দিতে হবে। প্রিয়াম্বাতা জানতে চায় মেরে ফেলতে চাচ্ছ? চেল্লাপ্পা বলে না, দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, তবে আমি যখনই চাইব তখনই যেন আমি ওদের সাথে দেখা করতে পারি। প্রিয়াম্বাতা বলছিল ছি, ওরা বাচ্চা, আমি এটা করতে পারবো না। চেল্লাপ্পা বলে দেখো, তুমি যদি তোমার স্কুল বাঁচাতে চাও তাহলে তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় লুকিয়ে রাখতে হবে, আর কেউ যেন কখনো জানতে না পারে ওদের সাথে আমার কোনো কানেকশন আছে। তবে স্কুল বাঁচানোর চিন্তায় প্রিয়াম্বাতা চেল্লাপ্পার ওই ডিলে রাজি হয়ে গিয়েছিল। প্রিয়াম্বাতা বলে সেদিন আমি ওদের ফটো দেখে বুঝতে পেরেছিলাম ওরা ভালো আছে, তাই নিজের মধ্যে একটা আনন্দ কাজ করছিল, জীবন অন্তত একটা ভালো কাজ করেছি। মূলত প্রিয়াম্বাতা যেন কাউকে কিছু না বলে এজন্য চেল্লাপ্পা প্রিয়াম্বাতাকে বারবার চাপের মধ্যে রাখত। তবে এখন যেহেতু চেল্লাপ্পা বেঁচে নেই, তাই প্রিয়াম্বাতার এখন কোনো বাধা নেই। প্রিয়াম্বাতা এখন কোর্টে গিয়ে সবকিছু বলতে প্রস্তুত। তবে প্রিয়াম্বাতা শুধু সাক্কারের কাছে জানতে চায় ওই 8টি মেয়ে যদি অসুরের মতো চেল্লাপ্পাকে খুন করেই থাকে, সেটা কি অন্যায় কিছু করেছে? অবশ্য এর জবাব সাক্কারের কাছে নেই। ওই রাতেই নন্দিনী খেয়াল করে ভীরা লুকিয়ে কোথাও যাচ্ছে। এজন্য নন্দিনী ভীরাকে ফলো করতে থাকে এবং ফলো করতে করতে জেলের মধ্যে থাকা একটি ঝুঁকিপূর্ণ ভবনের কাছে চলে যায়। মূলত এই ভবনটি ঝুঁকিপূর্ণ হয় এখানে কেউই ঢোকে না। তবে নন্দিনী ওই ভবনের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পায় ওই 8 জন মেয়ে একে অন্যের ঘাড়ে হাত দিয়ে বসে বসে কাঁদছে। তার মানে এরা যতই আলাদা থাকা নাটক করুক না কেন, এরা প্ল্যান করে সব করছে। অন্যদিকে প্রিয়াম্বাতা থেকে সবকিছু জানার পর সাকরাই কিছুতেই মানতে পারছে না যাকে সে বাবার জায়গা দিয়েছিল সে কিনা ওই 8টা বাচ্চার সাথে। মূর্তিকেও জানালে মূর্তিও অবাক হয়ে যায়। তবে সাকরাই এখন যে কোনো মূল্যে এই কেসের সত্যিটা উদ্ঘাটন করে ওই মেয়েদেরকে নির্দোষ প্রমাণ করতে চায়। এজন্য সাকরাই মূর্তিকে নিয়ে চেল্লাপ্পার কটেজে চলে যায়। আর যাওয়ার সময় চেল্লাপ্পা সেই গাড়িটাও দেখতে পায় যে গাড়িটার কথা প্রিয়াম্বাতা বলেছিল। মথু ওই রাতে কটেজের মধ্যে কিভাবে এসেছিল এটা এখনও ক্লিয়ার হয়নি। এজন্য সাকরাই আশেপাশে সবকিছু খেয়াল করে দেখছিল। তখনই সাকরাই লক্ষ্য করে বাইরের থেকে দেয়ালটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু ভিতরে কাপবোর্ড খুবই কাছে। এজন্য সাকরাই একটি ইঞ্চি টেপ নিয়ে মেপেও দেখে যে বাইরে 8 ইঞ্চি আর ভিতরে মাত্র 2.5 ইঞ্চি। তার মানে ওই কাপবোর্ডের পিছে কিছু একটা আছে। আর সেটা খুঁজতে গিয়েই ওই কাপবোর্ডের পিছের কাঠটি সরে গিয়ে একটি সুড়ঙ্গের রাস্তা পাওয়া যায়, সাথে নামার জন্য লোহার সিঁড়ি। সাকরাইরা ওই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে এবং দেখে নিচে চেল্লাপ্পার ল্যাপটপ আর বেশ কিছু ডকুমেন্টস এখানে পোড়ানো হয়েছে। টানেলটাও বেশ বড়। এটা কটেজ থেকে শুরু হয়ে সোজা পুরাতন রাজবাড়ির পিছের দিকে সমুদ্রের পাড়ে গিয়ে উঠেছে। সাকরাই ধারণা করছে মধু হয়তো এই টানেল দিয়েই ঢুকেছিল।
তবে এই টানেল সম্পর্কে আরও ভালো করে জানতে সাক্কারাই মাথিরানের সাথে দেখা করে। মাথিরান জানায় এই জায়গা আগে এক সময় ইংরেজদের আর্মি ব্যারাক ছিল। 20 বছর আগে অফিসার্স কোয়ার্টার বানানো হয়। ওই সময় ইউরোপিয়ান কনস্ট্রাকশন অনুযায়ী এই সকল টানেলকে বাটলার টানেল বলা হতো। মূলত ইংরেজদের রান্নাঘর থেকে তাদের ডাইনিং এরিয়াতে যাওয়ার জন্য, মানে কাজের লোকেদের ব্যবহারের জন্য তখন এই সকল টানেল বানানো হতো। আর প্রচলিত আছে এই এলাকাতে যখন ইংরেজরা থাকতো তখন তারা এই এলাকার জেলেদের স্ত্রীদের ধরে নিয়ে এসে তাদের লালসা পূরণ করে এই সকল টানেল দিয়ে তাদেরকে বের করে দিত। তবে কিছু বছর আগেই চেলাপাই কটেজটিকে কিনে মেরামত করেছিল আর সেখানে তার প্রাইভেট অফিস বানিয়েছিল। মাথিরানের থেকে এসব জানার পর সাক্কারাই মালতীর সাথেও দেখা করে এবং কটেজের বিষয়ে জানতে চাইলে মালতী জানায় কটেজটি যখন কিনতে চেয়েছিল তখন আমি অনেক নিষেধ করেছিলাম, কিন্তু সুন্দর সমুদ্রের পাড়ে থাকতে পছন্দ করত, তাই সুন্দরের কথা মতোই অনেক কষ্ট হলেও সে ওই কটেজটি কিনেছিল। তবে মালতী বলছিল আমার মনে হয় সে ওই টানেলের বিষয়ে কিছু জানতো না, কারণ যদি জানতো আমাকে নিশ্চয়ই জানাতো। অবশ্য সাক্কারাইয়ের কথা এমনও তো হতে পারে কিছু বিষয় আপনার থেকেও লুকানো হয়েছে। এর মধ্যে ফার্নান্দেজ ধাম্মুকে বেঁধে নিয়ে আসে। মূলত গতদিন ধাম্মুকে পালিয়ে যেতে দেখে আজ পাওয়া মাত্রই ফার্নান্দেজ তাকে ধরে নিয়ে এসেছে। তবে সাক্কারাই ধাম্মুর বাঁধন খুলে দিয়ে ফার্নান্দেজদের পাঠিয়ে দেয়। এরপর সাক্কারাই জানতে চায় তুমি পালিয়ে কেন গিয়েছিলে? ধাম্মু বলছিল তোমাকে কেন বলবো। ধাম্মু শুধু মালতীকে একা বলতে চাচ্ছে। অবশ্য সাক্কারাই জোরপূর্বক জানতে চায় তোমার তাবিজ ফেলার পিছের কারণ কি? শুধুমাত্র সুন্দরকে সাহায্য করতে তুমি তা করনি। ধাম্মু অবশ্য স্বীকার করে বলে বাবার চিতায় তো ছেলে আগুন দিবে, তাই না? ধাম্মু আরও জানায় সে চেল্লাপ্পারই সন্তান, তার মা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছে। আর এটা শোনা মাত্রই মালতী ধাম্মুর গালে কষে এক চড় মেরে দেয়। তবে মালতী এটা সহ্য করতে না পেরে ভিতরে চলে যায়। সিন চলে যায় জেলে। গান্ধারীকে দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডারের ওখানে কিছু একটা করছে। অন্যদিকে নন্দিনীর কেস নিয়ে সারজা নন্দিনীর সাথে কথা বলছিল, কারণ নন্দিনী এখন ভরসা হারিয়ে ফেলেছে। এই জন্য সারজা নন্দিনীকে বোঝাচ্ছে। তখনই রান্নাঘরে আগুন লেগে যায় আর মুপ্পির ওই রাতের মতো সমস্যা হয়। মুপ্পিকে সাথে সাথে সেখান থেকে অবজারভেশন রুমে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আরেকজন সে নার্সকে মিথ্যা বলে বাইরে পাঠিয়ে দেয় আর মুপ্পিও বেড থেকে উঠে অন্য দরজা দিয়ে সোজা অ্যাডমিন ব্লকে চলে যায়। তবে নন্দিনীও অন্যদের আচরণ দেখে বুঝতে পারছে যে ওরা কিছু একটা করতে যাচ্ছে। এদিকে সবাই যখন আগুন নিভাতে ব্যস্ত, এই সুযোগে মুপ্পি রেকর্ড রুমে গিয়ে RP10802992 নম্বরের একটি ফাইল খুঁজছে। অবশ্য খুঁজতে খুঁজতে পেয়েও যায় আর সাথে সাথে ওই ফাইলে থাকা কাগজটি নিজের কাছে রেখে দেয়। তখনই এক কনস্টেবল ওই রেকর্ড রুমে এসে বুঝতে পারছিল ভিতরে কেউ ঢুকেছে। এদিকে মাপ্পিও প্রায় ধরাই পড়ে যাচ্ছিল। তখনই নন্দিনী এসে ওই কনস্টেবলকে বলে ওয়ার্ডেন আপনাকে ডাকছে। এই জন্য মুপ্পি বেঁচে যায়। তবে নন্দিনী মুপ্পির কাছে জানতে চাচ্ছিল তুমি এখানে কি করছো। মুপ্পি শুধু বলে এখন এসব কথা বলার সময় নেই। আবার কটেজের টানেলে ফরেন্সিক টিমের সদস্যরা ওই 8 মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পায়। তার মানে তারা ওই রাতে এই টানেল দিয়ে এসেছিল। তবে একজনের ফিঙ্গারপ্রিন্ট দুবার রিপিট হয়েছে, তাও একই ডিরেকশনে, আর সেটা মথুর। তবে দুপাশের যে দূরত্ব তাতে একবারে দুপাশে ধরা একদমই অসম্ভব। তার মানে মথু ওই রাতে টানেল দিয়ে আবারও ফিরে এসেছিল। অমরও জানায় যে গানটি পাওয়া গেছে সেটা আনরেজিস্টার্ড, ব্ল্যাক মার্কেট থেকে কেনা। এমনকি চেল্লাপ্পার হাতে গান পাউডার পাওয়া গেছে। তার মানে চেল্লাপ্পা নিজে হাতে নিজেকে শ্যুট করেছে। মূর্তি বলছিল এই এভিডেন্স দিয়ে আমরা এটাকে আত্মহনন দেখিয়ে ওদেরকে অনায়াসে বের করে আনতে পারবো। তবে সাক্কারাইয়ের কথা তার আগে আমাদের কনফার্ম করতে হবে। সাক্কারাই ধারণা করে হয়তো 10 বছর পর ওই 8 জন এই টানেল দিয়ে চেল্লাপ্পার সাথে কথা বলতে এসেছিল। আবার এই টানেল দিয়ে তারা ফিরে গেছে, কিন্তু এদের মধ্য থেকে মুথু আবার ফিরে এসে চেল্লাপ্পার কাছে জবাব চেয়েছে। আর চেল্লাপ্পাও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে নিজেই নিজেকে গুলি করেছে। কিন্তু অমরের কথা তাই যদি হবে মুথু কেন ওই গান নিতে গেল? আর এরপরের টানেল দিয়ে ফিরে না গিয়ে ওই কাপবোর্ডে কেন বসেছিল? সাক্কারাইয়ের ধারণা হয়তো চোখের সামনে চেল্লাপ্পার মৃত্যু দেখে শকের কারণে কাপবোর্ডের মধ্যে বসেছিল। মূর্তি জানতে চায় তাহলে বাকিরা কেন সারেন্ডার করলো? সাক্কারাই বলা হয়তো মুথুকে অ্যারেস্ট করার কথা শুনে মুথুকে বাঁচাতেই ওরা একই সাথে সবাই সারেন্ডার করেছে। কিন্তু একটা বিষয় সাক্কারাই কিছুতেই বুঝতে পারছে না, মুথু যে কাপবোর্ডের মধ্যে গেল বাইরে থেকে দরজা কে লাগালো? তার মানে কেউ তো আরেকজন ছিল যে ওটা লাগিয়েছে। কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। এই জন্য সাক্কারাই ডিআইজিকেও পুরো বিষয়টি জানায়। আর ডিআইজিও শোনার পর বলছিল যদি ওর শত্রুরা খুন করতো তাও ভালো ছিল। এখন এই সব কিছু প্রকাশ করলে জনগণও মানতে চাইবে না, উল্টো পুলিশকেই ভুল বুঝবে। মূলত চেল্লাপ্পাকে এখানে সবাই এতটাই সম্মান করে তারা কিছুতে এটা মানতে পারবে না যে তার মতো মানুষ এমন ঘৃণ্য কাজ করতে পারে। সাক্কারাই বলছিল তাহলে কি আত্মহনন দেখিয়ে কেস বন্ধ করে দিব? ডিআইজি বলে তার জন্য আগে ওই মেয়েদের মুখ খোলাও, কারণ এমন কেসে ভিকটিমদের জবানবন্দিটা জরুরি। এজন্য সাক্কারাই নন্দিনীর সাহায্য নিয়ে
ওই 8 জনের সাথে দেখা করে। তবে এরা সাকরাইকে দেখেই চলে যাচ্ছিল। তখন নন্দিনী তার সাথে ঘটে যাওয়া ওই ঘটনার কথাগুলো বলে, যা আমিও তোমাদের মতোই ভিকটিম, আমি তোমাদের কষ্ট বুঝি। সাকরাই বলছিল কটেজে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তার মানে তোমরা ওখানে গিয়েছিলে। কিন্তু আমি জানি তোমরা ওই ওষুধটাকে খুন করনি, সে আত্মহন করেছে। তোমরা যদি জেল থেকে বের হতে চাও আমাকে সত্যিটা খুলে বলো, আমি কাউকে কিছু বলবো না, সোজা ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাব। এরপরই ওরা মুখ খোলে আর সিন চলে যায় 10 বছর পিছে। আমাদের রবি আর নাগাম্মা নামে এক জেলে দম্পতিকে দেখানো হয়। তারা একে অন্যকে প্রচণ্ড ভালোবাসে। রবি মাছ ধরে আর নাগাম্মা সেই মাছ বিক্রি করে। রবির একটি মাছ ধরা নৌকাও আছে, তবে সেটা একটা ফাইন্যান্স কোম্পানির কাছে বন্ধক রাখা। রবি এখন সেটা ছাড়ানোরই চেষ্টা করছে। এর মধ্যে একদিন রবির অনারের কল আসে। রবি নাগাম্মাকে বলে যে ওনার টাকা দিতে রাজি হয়েছে, এখন বোটটাও ছাড়াতে পারবো। নাগাম্মা বলছিল তাহলে তো ভালো কথা। তবে নাগাম্মা রবির ওনারের সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু রবি কিছুতেই তার ওনারের সাথে দেখা করাতে রাজি হচ্ছে না। এর মধ্যে কয়েকজন লোক এসে রবিকে আজ রাতে বোট নিয়ে পুরনো জেটিতে থাকতে বলে যায়। তবে রবিও সাথে সাথে বেরিয়ে যায়। এরপর রাতে রবি বাড়িতে না ফেরায় নাগাম্মা রবিকে খুঁজতে এসে দেখে রবি বোটেও নেই। নাগাম্মা ভাবে হয়তো পুরনো রাজবাড়িতে বসে মদ খাচ্ছে, কিন্তু সেখানেও নেই। তবে এরপরই নাগাম্মা দেখতে পায় রবি কিছু বাচ্চা মেয়ের হাত বেঁধে বোটের দিকে নিয়ে যাচ্ছে। আর এই সেই 8টি মেয়ে রবি তাদের বোটের মধ্যে নিয়ে বেঁধে রাখে। এরপর উপরে আসা মাত্রই দেখে নাগাম্মা দাঁড়িয়ে আছে। রবির এমন কাজ দেখে নাগাম্মা বলছিল, ছি তুই এমন কাজ করিস। রবি বলে, দেখো ওদের জায়গা মতো পৌঁছে দিলে যে টাকা পাবো তা দিয়ে আমাদের সব দেনা শোধ হয়ে যাবে। কিন্তু নাগাম্মার কথা, ওরা বাচ্চা, টাকার জন্য এমনটা করিস না। তখনই ওনারের গাড়ির শব্দ পেয়ে রবি এক থাপ্পড় দিয়ে নাগাম্মাকে বেহুশ করে ফেলে এবং নিচে ওই বাচ্চাদের পাশে নিয়ে বেঁধে রাখে। এরপর ওনার এসে ওই বাচ্চাদেরকে দেখে কনফার্ম করার পর রবি বোট নিয়ে রওনা হয়। মূলত এখান থেকে গভীর সমুদ্রে অপেক্ষারত একটি কন্টেনার শিপ পর্যন্ত পৌঁছে দেওয়ার রবির দায়িত্ব। নাগাম্মার জ্ঞান ফিরেছে, তাই রবি নাগাম্মার ভাতের বাঁধন খুলে তাকে উপরে নিয়ে আসে। তখনও নাগাম্মা মেয়েগুলোকে ছেড়ে দিতে বলছে, কিন্তু রবির কথা, ওনারের বিরুদ্ধে গেলে কেউ বাঁচব না, আর আমার কাজ শুধু কন্টেনারে পৌঁছে দেয়া, এরপর ভিন্ন ভিন্ন দেশে চলে যাবে, আর এটাই আমার শেষ কাজ, এরপর আর করব না। নাগাম্মা বুঝতে পারছিল রবি কিছুতেই ওদেরকে ছাড়বে না, তাই ওদের বাঁচাতে নাগাম্মা বাধ্য হয়ে পাশে থাকা দা দিয়ে এক কোপে রবির ঘাট থেকে তার মাথাটা আলাদা করে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। মেয়েদেরকে পৌঁছে না দেয় ওনারের লোকেরা রবি আর নাগাম্মাকে খুঁজে বেড়াচ্ছে। অবশ্য পরদিন সাগরের পারে রবির ওই কাটা মাথাটি পাওয়া যায়। এদিকে নাগাম্মা ওদের একটি পুরাতন বাড়িতে লুকিয়ে রেখেছে। ওরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তাই নাগাম্মা তাদের জন্য খাবার নিয়ে এসেছে। নাগাম্মা ওদের সবার সাথে কথা বলে বুঝতে পারে যে ওরা এক একজন এক এক স্টেটের, ওদের ভাষাও ভিন্ন। তবে ওদের সাথে কথা বলে জানা যায় ওদেরকে ওদের বাবা মারাই টাকার জন্য বিক্রি করে দিয়েছিল। নাগাম্মা ভালো করেই জানত ওরা যদি এখানে থাকে একসময় ওই ওনারের লোকেরা তাদেরকে খুঁজে বের করবে। এই জন্য নাগাম্মা ওদের অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। তবে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া মাত্রই ওনারের লোকেরা এসে পড়ায় নাগাম্মা বহু কষ্টে ওদেরকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এদিকে ওনারের থেকে রবি যে টাকা পেয়েছিল তাও শেষ হয়ে গেছে, মেয়েগুলোর কাপড়ও ছিঁড়ে গেছে। এই জন্য নাগাম্মা আশেপাশে কাজের সন্ধান করে, কিন্তু কেউ কোনো কাজই দিচ্ছে না। অবশেষে কাজ না পেয়ে নাগাম্মা যখন ফিরে যাচ্ছিল তখন রাস্তার পাশে কয়েকজন প্রস্টিটিউট দেখে নাগাম্মা তাদের পাশে দাঁড়িয়ে যায়, কারণ ওদের বাঁচাতে নাগাম্মার সামনে আর কোনো রাস্তায় খোলা নেই। নাগাম্মা প্রস্টিটিউশন শুরু করে। নাগাম্মা মেয়েদের কাপড় কিনে দেয়, ওরাও দুবেলা খাবার খেতে পারছে। ওদের খুশি দেখে নাগাম্মার মনের শত কষ্ট যেন বিলীন হয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই নাগাম্মা এক রাতে ওই স্থানে গিয়ে দেখে পুলিশ সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, আর ওই সময় চেলাপ্পা এদিক দিয়ে যাচ্ছিল। চেল্লাপ্পাও দেখতে পেয়ে পুলিশের সাথে কথা বলে ওই সকল মেয়েকে ছেড়ে দেয়। আর চেল্লাপ্পার এই কাজ দেখে নাগাম্মা বিশ্বাস করে চেল্লাপ্পার সাথে দেখা করে আর তাকে সব কিছু খুলে বলে। কিন্তু নাগাম্মা ওই ওনারের পরিচয় জানাতে সাহস পাচ্ছে না, কারণ নাগাম্মা ভয় পাচ্ছে যদি নাগাম্মার কিছু হয়ে যায় তাহলে ওই মেয়েগুলোর কি হবে। চেল্লাপ্পা বুঝতে পারছে এমন পরিস্থিতিতে নাগাম্মা কাউকে বিশ্বাস করতে পারছে না। এজন্য চেল্লাপ্পাও বলে অ্যাটলিস্ট কোর্টে গিয়ে তো বলতে হবে, না হলে তো এসব বন্ধ করা যাবে না। তবে নাগাম্মা জানতে চায় আমার স্বামীর খুনের দায়ে যদি আমার জেল হয়। অবশ্য চেল্লাপ্পা তারও কোনো গ্যারান্টি দিতে পারছে না। এই জন্য চেল্লাপ্পা শুধু বলে তুমি ভালো করে চিন্তাভাবনা করে তারপর আমার কাছে এসো। নাগাম্মা শুধু ওই মেয়েদের চিন্তা করছে। এদিকে 41 দিন পার হয়ে গেছে, অষ্টকালী পূজার উৎসবও চলছে। আজ নাগাম্মা কোর্টে সাক্ষী দিতে যাবে, এই জন্য মেয়েদের উৎসবের একটি ফুলের দোকানে রেখে কোর্টে চলে যায়। কিন্তু ওনারের লোকেরা জানতে পেরে নাগাম্মাকে কোর্টের সামনে ধরে ফেলে। তারা নাগাম্মার হাতে উৎসবের ওই সুতা দেখে বুঝতে পারে নাগাম্মা মেয়েগুলোকে উৎসবে রেখে এসেছে।
তবে নাগাম্মা তাদের আটকানোর চেষ্টা করতেই ওরা নাগাম্মাকে কুপিয়ে খুন করে। আর নাগাম্মাকে এই অবস্থায় দেখে চেল্লাপ্পাও এগিয়ে এলে নাগাম্মা শুধু ওই মেয়েগুলোকে বাঁচানোর কথা বলে মারা যায়। এদিকে ওই লোকগুলো উৎসবে এসে ওই মেয়েদেরকে খুঁজে বের করে। তবে এরপরই চেল্লাপ্পা এসে ওদেরকে মেরে ওই মেয়েদেরকে উদ্ধার করে। আর ওই রাতে চেল্লাপ্পা মেয়েগুলোকে প্রিয়াম্বাদার কাছে নিয়ে গিয়েছিল, কারণ চেল্লাপ্পা জানতো ওনার কোনো একদিন তাকে খুঁজে বের করবে আর তার দ্বারা ওই 8 জন মেয়ের কাছেও পৌঁছে যাবে। তাই ওদের 8 জনকে একসাথে রাখা একদমই বিপজ্জনক। আর এই জন্যই চেল্লাপ্পা প্রিয়াম্বাদাকে ব্ল্যাকমেল করেছিল। তবে এরপর প্রিয়াম্বাদার সাহায্য নিয়ে চেল্লাপ্পা ওদের এক একজনকে এক এক শহরের এক একটি স্কুলে নিয়ে ভর্তি করে দেয়। চেল্লাপ্পা ওদের জন্য একটি নতুন জীবন তৈরি করে দেয়। সেদিন ছিল অষ্টকালীর পূজার দিন, তাই দেবীর 8টি নামে ওদের 8 জনের নামও রাখে। চেল্লাপ্পা এক একজনকে এক এক জায়গায় নামিয়ে দিয়ে আসছিল, তবে আসার সময় শুধু বলে আসছিল, তোমার অসুরকে কখনো ভুলো না। মানে অনারের কথা বলছে, কারণ এই 8 জনই অনারকে দেখেছে, তাই অনারের চেহারাটা সারা জীবন মনে রাখতে বলে দেয়। এই ছিল চেল্লাপ্পার সাথে ওই 8 মেয়ের কানেকশন। চেল্লাপ্পা ছিল ওদের অভিভাবক, ওদের দেবতা। চেল্লাপ্পার সম্পর্কে সত্যটা জানার পর সাক্কারাই জানতে চায় যে রাতে ওনার খুন হলো ওই রাতে আসলে কি ঘটেছিল। আর সবাই তখন মথুর দিকে তাকায়, কিন্তু কিছু বলার আগেই দেখা করার সময় শেষ হয়ে যাওয়ায় এক কনস্টেবল এসে ওই 8 জনকে সেখান থেকে নিয়ে যায়। সত্যটা জেনে সাক্কারাই এখন বলছে, দেবতার মতো মানুষটাকে আমি সন্দেহ করেছি, তাকে নিয়ে এত বাজে বাজে কিছু চিন্তা করেছি। অবশ্য নন্দিনীর বোঝায়, তুমি তো ওই নিরপরাধ মেয়েগুলোর কথা চিন্তা করে এমনটা ভেবেছিলে। তবে সাক্কারা এখন ভাবছে মেয়েগুলোর তথ্য মতে অনেক বড় একটা হিউম্যান ট্রাফিকিং র্যাকেট আছে। চেল্লাপ্পা স্যার দীর্ঘদিন যাবত ওই র্যাকেটের উপর নজর রাখছিল, তার মানে ওই গ্রুপই তাকে খুন করতে পারে। অন্যদিকে সুন্দরকে দেখা যায় ধাম্মুর সাথে কথা বলছে। সুন্দর আগেই জানতো তার বাবার উষা নামে এক মহিলার সাথে অ্যাফেয়ার ছিল। আবার ধাম্মুর ঘরে চেল্লাপ্পার ফটো দেখে, ধাম্মুর আচরণ দেখে সুন্দর খোঁজ নিয়ে জানতে পেরেছিল ধাম্মু তার বাবারই সন্তান। কিন্তু এরপর চেল্লাপ্পা ধাম্মুর সাথে খারাপ আচরণ করত, ড্রাইভার বানিয়ে রেখেছিল। এজন্য সুন্দর চেল্লাপ্পার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ধাম্মু জানায় সে যা চেল্লাপ্পারই সন্তান সেটা চেল্লাপ্পাও জানত না। মূলত ধাম্মুর মা মারা যাওয়ার পর ধাম্মু এখানে তার অধিকার আদায় করতে এসেছিল। কিন্তু এখানে এসে মালতী আর সুন্দরকে দেখার পর তাদের এই সুন্দর সংসারটা ভেঙে যাবে বলে ধাম্মু আর কিছুই জানায়নি। অন্যদিকে সাক্কারাইকে দেখা যায় হিউম্যান ট্রাফিকিং ইউনিটে এসেছে। আর এখানের অফিসার বাবুর কাছে জানতে পারে চেল্লাপ্পা মাঝে মধ্যে এখানে আসতো। এমনকি তার অনুরোধে এখানে কোস্টাল এরিয়াতেও এই ইউনিট বসানো হয়েছিল। বাবু জানায় এই ট্রাফিকিং নেটওয়ার্ক অনেক বড়, এটা বিভিন্ন রাজ্য জুড়ে বিস্তৃত। প্রত্যন্ত অঞ্চলে কিছু এজেন্টরা দারিদ্রতাকে পুঁজি করে তাদের বাবা মায়ের থেকে মেয়েদেরকে কিনে নিয়ে আসে। আর প্রতিটি রাজ্যে এক একটি কিংপিন আছে। চেল্লাপ্পার ভাষায় তাদেরকে অসুর বলা হয়। তারা ওই সকল মেয়েদের বয়স দেখে নির্ধারণ করে কাকে কোন কাজে দেয়া হবে। তারা ওই মেয়েগুলোর ফটো তুলে অনলাইনে ট্রেড করে। যে কাস্টমার যত বেশি বিট করে তাদের কাছে বিক্রি করে দেয়। আর লোকেশনে পৌঁছে দেওয়ার দায়িত্বও তাদের। এখানে বিদেশিরাও আছে, তবে বিদেশে পারাপার করতে ওদেরকে প্রথমে কালীপাট্টাপুরমে নিয়ে আসা হয়। আর এখানে থাকা লোকাল ডিলারেরা ছোট বোটের মাধ্যমে দূরে দাঁড়িয়ে থাকা কন্টেনার শিপ পর্যন্ত পৌঁছে দেয়। আর সেখান থেকে বিভিন্ন দেশে চলে যায়। একবার কোনো মেয়ে যদি ওই কন্টেনারে উঠে যায় তাকে আর কখনোই পাওয়া যায় না। সাক্কারাই জানতে চায় যে এদের মধ্যে কেউ কখনো ধরা পড়েনি। বাবু জানা একবার আমরা প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু কাছাকাছি যাওয়া মাত্রই ওরা একটি মেয়ের পায়ে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছিল। তখন প্রমাণ না থাকায় আমাদের ভিন্ন কেস করতে হয়েছিল। বাবুর মতে ওরা মাঝখানে যারা আছে তারা পরিবর্তন হতে থাকে। একদম মূল অসুরকে ধরতে পারলেই এই সব কিছু বন্ধ করা সম্ভব। অন্যদিকে আমাদের এই গ্রুপেরই একজনকে দেখানো হয় সে 2টি মেয়েকে কন্টেনার শিপে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবার সাক্কারাই থানায় ফিরলে অমর জানায় যে চেল্লাপ্পার ল্যাপটপ পুরোপুরি পুড়ে গেছে, কোনো ডেটা রিকভার করা যায়নি। সাথে পুড়ে যাওয়া একটি ফটো পাওয়া গেছে। তবে ওই ফটোটি ক্রিমিনাল ডেটাবেজে স্ক্যান করতেই দেখা যায় এই ব্যক্তির নাম চিট্টু। চিট্টু আগেও একবার এই হিউম্যান ট্রাফিকিং কেসে অ্যারেস্ট হয়েছিল। চিট্টুর ফোন লোকেশন ট্রেস করে চিট্টুকে ওই মেলা থেকে ধরা হয়। অবশ্য চিট্টু শুধুমাত্র ট্রান্সপোর্টারের কাজ করে। তবে চিট্টু জানায় যে এখানে একটি কন্টেনার শিপ আছে। আগামীকাল 2টি মেয়েকে এই কালীপাট্টাপুরম দিয়েই ওই শিপে পাঠানো হবে। এই জন্য সাক্কারাই ডিআইজিকেও জানায়। কিন্তু একবার আত্মহনন, একবার অ্যাবিউজ, আবার একবার ট্রাফিকিং, এক এক সময় এক একটি কারণ দর্শানোতে ডিআইজি আর বিশ্বাস করতে পারছে না। তবে সাক্কারাই চাচ্ছে অন্তত ওই মেয়ে দুটোকে বাঁচাতে প্রতিটি গাড়ি তল্লাশি করতে হবে। কিন্তু এমনিতে কাল উৎসবের শেষ দিন, লক্ষাধিক মানুষ এখানে আসবে। উৎসবের নিরাপত্তা দিতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই ডিআইজি এখন আর এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। আর এজন্যই সাক্কারাই ফার্নান্দেজের সাথে দেখা করে, কারণ এখানকার সব জেলে ফার্নান্দেজের আন্ডারে। তবে ফার্নান্দেজ সব শুনে বলে
আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমার কথা দিতে হবে আমার কোনো লোক যদি ইনভলভ থাকে তুমি তার কিছু হতে দিবে না, কারণ এই সকল লোকেরা শুধুমাত্র কিছু টাকার জন্য তাদের বোর্ডটিকে ব্যবহার করতে দেয়, তারা সরাসরি জড়িত নয়। অন্যদিকে নন্দিনী আজও ভীরাকে ফলো করে ওই পরিত্যক্ত ভবনে যাওয়া মাত্রই ভীরারা সবাই মিলে নন্দিনীকে ধরে ফেলে। মূলত নন্দিনী ভিতর থেকে পুলিশের হেল্প করছে, তাই ওরাও নন্দিনীর উপর ক্ষুব্ধ। কেউ তো বলছিল ওকে বাঁচিয়ে রাখলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। তারপরও নন্দিনী শুধু বলে যাচ্ছে ওই রাতে কটেজে কি হয়েছিল, আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। তখন মুথু সবাইকে থামিয়ে বলে, তোরা বুঝতে পারছিস না কেন? বাবা চিঠিতে ওর কেসের কথাই লিখেছিল, ও আমাদের মতোই ভিকটিম। মুথু বলে, বাবা আমাদের 8 জনকে একটি চিঠি লিখেছিল। মূলত হোয়াটসঅ্যাপ, ইমেইল বা ফোন সবকিছু ট্রেস করা যায়, এজন্য চেলাপ্পা ওদের সাথে যোগাযোগের জন্য চিঠি লিখত। চেলাপ্পা এবারে চিঠিতেও লিখেছিল অষ্টকালী পূজা শুরু হতে যাচ্ছে, এবছর পূজার পতাকা উড়িয়ে আমি কটেজে চলে আসব, রাত 12টায় তোমরাও আসো, আমরা দেখা করি। তোমাদের মনে আছে 10 বছর আগে তোমাদেরকে আমি তোমাদের অসুরের চেহারা মনে রাখতে বলেছিলাম, আর আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই অসুরকে আমি শাস্তি দিব। ওই দিন এসে গেছে। এটা কোনো বদলা না, ন্যায়ের বিষয়। তোমাদের শুধু কোর্টে গিয়ে ওই অসুরের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। সাথে নন্দিনীর কেসের কথা লিখেছিল যে ও ওর অসুরকে খুন করে তার সাজা দিয়েছে, কিন্তু ও এখনও সেখান থেকে বের হতে পারছে না, ও একটি ঘূর্ণিতে আটকে গেছে। আমিও চাই না তোমাদের সাথে এমনটা হোক, একমাত্র আইনই পারে ওই অসুরদের শাস্তি দিতে। তাই এই বিষয় নিয়ে আলোচনা করতেই চেল্লাপ্পা সেদিন ওদেরকে ডেকেছিল। কথা মতো ওরা সবাই একত্র হয়ে সেই টানেল দিয়ে প্রবেশ করে। মূলত চেল্লাপ্পা যখন জানতে পেরেছিল এই সুড়ঙ্গ দিয়ে বাচ্চাদেরকে নেওয়া হয়, তখনই এসব বন্ধ করার জন্য বহু চেষ্টার পর চেল্লাপ্পা এই কটেজটি কিনে নিয়েছিল। এরপর ওরা একটু আগানো মাত্রই চেল্লাপ্পা ল্যাপটপ আর বেশ কিছু ফাইল পুড়তে দেখে, তবে কিছু অংশ এখন অবশিষ্ট ছিল। তাই সেগুলো হাতে নিয়ে দেখে এখানে তো তাদের অসুরের ফটো। গান্ধারীও খেয়াল করে এটি তো একটি কেস ফাইল, যার নম্বর RP1080292, কিন্তু এটা এখানে কি করে এলো? এরপর ওরা সবাই কটেজের মধ্যে গিয়ে দেখে চেল্লাপ্পার বডিটি পড়ে আছে, তবে গানটি এখনও চেল্লাপ্পার হাতেই। গান্ধারী যেহেতু একজন ক্রিমিনাল লয়ার, তাই গান্ধারী কাউকে কাছেই যেতে দিচ্ছে না। গান্ধারী স্পষ্টই বুঝতে পারছে এটা সেট আপ, পুলিশ দেখলেই বুঝতে পারবে এটা আত্মহনন কেস, তাই দ্রুত সবাইকে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু নিচে আগুন দেখে বোঝা যাচ্ছে খুব বেশি সময় আগে এই ঘটনা ঘটেনি। আবার এই কেস ফাইল, চেল্লাপ্পার লেটার, এই সব কিছু বলছে হয়তো ওই অসুর টের পেয়ে গিয়েছিল, তাই চেল্লাপ্পাকে সে খুন করেছে। গান্ধারী বলছিল কেউ আসার আগে আমাদের চলে যেতে হবে, কিন্তু মুথুর কথা, বাবাকে এভাবে ফেলে চলে যাব, পুলিশ যদি এটাকে আত্মহনন বলে ক্লোজ করে দেয়। অন্যরা বলছিল আমরা কি বা করতে পারবো। মুথু বলে আমরা স্যারেন্ডার করব, বলবো আমরা খুন করেছি। তখনই কেসটি কমপ্লিকেটেড হয়ে পড়বে, পুলিশও তখন খুনিকে খুঁজে বের করবে, আর পুলিশকে তারা কি বলবে মুথু সেটাও বলে দেয়। কিন্তু গান্ধারীর কথা, এভাবে তারা কিছুই করতে পারবে না, তাদের আইনি লড়াই লড়তে হবে। এর জন্য সবাই সেখান থেকে বের হয়ে যার যার মতো চলে যায়, কিন্তু মুথু না গিয়ে আবার ওই টানেল দিয়ে ফিরে আসে। মূলত এজন্যই মুথুর ওই দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্টটি সেখানে পড়েছিল। এখানে মুথুর কথা আমরা এটাও জানতে পারি, চেল্লাপ্পা মুথুকে ডান্স করতে নিষেধ করেছিল, কিন্তু মুথু শোনেনি। এই জন্য মুথুর ডান্স বন্ধ করতেই চেল্লাপ্পা উৎসবের ডান্স ব্যান করেছিল। চেল্লাপ্পা উৎসবের ডান্স ব্যান করিয়েছিল, আর এই জন্য মুথু চেল্লাপ্পার সাথে কথা বন্ধ করে দিয়েছিল। তবে আজ যখন কথা বলার সুযোগ পেল, এসে চেল্লাপ্পাকে মৃত পেল। মুথু এই খুনটাকে আত্মহনন বানাতে দিতে চাচ্ছে না, এই জন্য মুথু ইচ্ছা করেই চেল্লাপ্পার হাত থেকে ওই গানটি নিয়ে ওই কাপবোর্ডের মধ্যে বসেছিল। আর পরবর্তী দিন মুথুর অ্যারেস্টের খবর প্রকাশ হওয়ার পর বাকিরা চিন্তা করে যে মুথুই সঠিক কাজ করেছে। এজন্য অন্যরাও খুনের দায় স্বীকার করে সারেন্ডার করে, কারণ মুথু আগেও একবার এই জেলে এসেছিল। তারা স্পষ্টই জানতো তারা সারেন্ডার করলে তাদেরকে এই জেলে পাঠানো হবে। কিন্তু নন্দিনী জানতে চায় তোমরা এই জেলে কেন এসেছ। মুপ্পি তখন RP1080292 নম্বরের ওই কেস ফাইলটি দেখায়। মুথুও তখন বলে এই আমাদের অসুর, আর নন্দিনী দেখে সে অন্য কেউ নয়, এই জেলেরই সারোজা। আর সারোজার নির্দেশে ওই রাতে মুথুদেরকে পাচার করা হচ্ছিল, কারণ সারোজা এই এরিয়ার অসুর। আমরা এটাও দেখতে পাই সারোজা জেলে বসে খুব আরামায়েশে দিন পার করছে, মূলত নিজের প্রোটেকশনের জন্যই সারোজা এখানে বসে আছে। সিন চলে যা পরবর্তী দিন। সুন্দর ধাম্মুকে মালতীর কাছে নিয়ে এসেছে। সুন্দর মালতীকে বোঝায় বাবা খুবই ভালো মানুষ ছিল, কিন্তু সেও তো মানুষ, তার একটা ভুল না হয় হয়েই গেছে। কিন্তু ধাম্মু যে তার সন্তান সে তা জানতো না। এমনকি ধাম্মুও তোমার সংসার রক্ষার্থে কিছুই বলেনি। তবে সব কিছু শোনার পর মালতী ধাম্মুকে মেনে নেয়। অন্যদিকে গতরাতে সবকিছু জানার পর নন্দিনী সাকরাইকে জানতে কল করার অনেক চেষ্টা করছে, কিন্তু এখানে কোনো ফোনই নেই। আবার ওয়ার্ডেনও আজ ছুটিতে। নন্দিনীও বুঝতে পারছে জেলে কিছু তো একটা ঘটতে যাচ্ছে। আবার সাকরাইও কটেজে গিয়েছে।
কিছুক্ষণ পর মূর্তিও আসে। এরপর সাকরাই মূর্তিকে বলছিল, মুথু গান নিয়ে তো কাপবোর্ডে চলে গিয়েছিল, দরজা জানালা ভিতর থেকে বন্ধ করা, চেলাপ্পা স্যারও মৃত, তাহলে কাপবোর্ডের দরজা কে লাগালো? আমি এতদিন ভেবেছিলাম আমাদের আসার আগে কেউ এটা করেছে, কিন্তু আমাদের আসার পরেও তো কেউ লাগাতে পারে। তবে এখানে প্রথম ঢুকেছিল সাকরাইয়ের মূর্তি। সাকরাই বলে, আমি যদি না করে থাকি তাহলে নিশ্চয় আপনি করেছেন। আর মূর্তি এখন স্পষ্টই বুঝতে পারছে সাকরাই তাকে সন্দেহ করছে, তাই মূর্তি পাশে থাকা একটি শোপিস দিয়ে সাকরাইয়ের মাথা ফাটিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা ওই রাতের আসল রহস্যটা জানতে পারি। ওই রাতে মথুরা আসার পূর্বে ওই টানেল ব্যবহার করে মূর্তি এসেছিল। মূর্তি এসে চেল্লাপ্পাকে বলছিল ওই ট্রাফিকিং কেসের কথা ভুলে যান, কিন্তু চেল্লাপ্পার কথা, আমি ওই সারোজার সব কিছু জানি, আমি ওকে শাস্তি দিয়ে ছাড়ব। মূলত সারোজার স্বামী এমএলএ ছিল, তাই সেই পাওয়ার কাজে লাগিয়ে সারোজাই ট্রাফিকিং ব্যবসা শুরু করে, কিন্তু বাইরের মানুষের চোখে নিজেকে উদ্যোক্তা ব্যবসায়ী নারী হিসেবে পরিচিতি দিয়েছে। আর চেল্লাপ্পার কথায় আমরা এটাও জানতে পারি সারোজা আর মূর্তির অবৈধ সম্পর্ক আছে। চেল্লাপ্পা সেটাও জানতে পেরেছে। আর সারোজায় রাজনৈতিক কারণে নিজ ইচ্ছাতেই 1 বছরের জন্য জেলে গিয়েছিল, আর যাওয়ার সময় ট্রাফিকিংয়ের দায়িত্বটা মূর্তিকে দিয়ে গিয়েছিল। মূর্তিও দেখছিল চেল্লাপ্পা তাদের সম্পর্কে সবকিছুই জেনে গেছে, আর চেল্লাপ্পার কাছে তার উপযুক্ত প্রমাণও আছে। তাই নিজেকে বাঁচাতে মূর্তি চেল্লাপ্পাকে শ্যুট করে দেয় এবং এমনভাবে সব সেট আপ করে রাখে যাতে দেখে আহ্বান মনে হয়। আর যাওয়ার সময় ওই সকল প্রমাণ মেটানোর জন্য চেল্লাপ্পার ল্যাপটপ আর ফাইল আগুনে জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। এই ছিল ওই রাতের ঘটনা। সিন চলে যায় জেলে। সারোজাও জানতে পেরেছে ওই মেয়েগুলো ওই 8 মেয়ে। আবার ছোটবেলাতে ওরা সারোজাকে দেখেছিল, তাই সারোজা তার সহযোগীদের দিয়ে ওদেরকে মারার প্ল্যান করেছে। তবে নন্দিনী এটা জানতে পেরে মথুদের সবাইকে ওই পরিত্যক্ত ভবনে নিয়ে যায় এবং বলে সারোজা তোমাদের মেরে ফেলতে চাইছে। কিন্তু উল্টো মথুরাই বলে, আমরাও তোকে মারতেই স্যারেন্ডার করেছিলাম, কিন্তু নন্দিনী বারবারই বাধা দিচ্ছে। এজন্য মথুরা নন্দিনীকে সেখানে আটকে রেখে চলে যায়। অন্যদিকে সাক্কারেরও জ্ঞান ফিরেছে। তখনই ফার্নান্দেজ এসে জানায় তারই এক জেলে তার নৌকায় করে 2টি মেয়েকে নিয়ে যাচ্ছে। শোনামাত্রই সাক্কারে ফার্নান্দেজকে সাথে নিয়ে পোর্টে গিয়ে 5-6টা বোট নিয়ে বেরিয়ে যায়। মূর্তিকেও দেখা যায় আত্মগোপন করার জন্য ওই বোটে করেই বিদেশে যাচ্ছে। এদিকে জেলে 2 গ্রুপের মধ্যে তুমুল ফাইট শুরু হয়েছে, কেউ কারো থেকে কম নয়। তবে মথুরা প্রথমে বেশ মার খায়। এরপর এক সময় মথুরা সারোজাকে ঘিরে ফেলে আর বেদম মার মারতে থাকে। তখনই নন্দিনী এসে সারোজাকে ওই শেডের বাইরে পাঠিয়ে দেয় এবং দরজা আগলে ওদেরকে বলে, আমার কথা শোনো, কাউকে খুন করার অনুশোচনা তোমাদের তিলে তিলে শেষ করে দিবে। আমি প্রতিনিয়ত এই যন্ত্রণা ভোগ করছি, তোমরা এমনটা করো না। কিন্তু তারপরও মধু সারোজাকে মারতে গেলে নন্দিনী মধুকে আটকে দেয় এবং বোঝায়, দেখো, চেল্লাপ্পা স্যার কখনো চায়নি তোমরা খুনি হও। তোমাদের জীবন বাঁচাতে সে নিজের জীবন কুরবানি দিয়েছে যাতে তোমরা ভালো জীবন পাও। অবশ্য এরপর ওরাও রিয়েলাইজ করতে পারে নাগাম্মা চেল্লাপ্পা শুধুমাত্র ওদের ভালো জীবনের জন্যই তো নিজেদেরকে কুরবানি দিয়েছে। তাই এই চিন্তা করে ওরা শান্ত হয়ে যায়। অন্যদিকে সাক্কারাইরা ওই বোটের কাছে পৌঁছা মাত্রই ওই বোটে থাকা 2 মেয়ের পায়ে পাথর বেঁধে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হয়। তবে সাথে সাথেই সাগরে ঝাঁপ দিয়ে সাক্কারাই তাদেরকে উদ্ধার করে। এরপর ওই বোটে থাকা সবাইকে ধরা হয়। এদিকে মথুদের উপর আর কোনো অভিযোগ না থাকায় মথুদেরকে মুক্তি দেয়া হয়। আর নন্দিনীর কেসে চেল্লাপ্পা যেহেতু তার ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে গিয়েছিল, তাই কোর্ট সেটি আমলে নিয়ে কেসটিকে আর রিট্রায়ালে না নিয়ে নন্দিনীর অ্যাকশনকে সেলফ ডিফেন্স হিসেবে দেখে নন্দিনীকে মুক্ত করে দেয়। আর নিজের অবহেলায় তার সার্ভিস রিভলভারের দ্বারা অন্য একজন মানুষ খুন হয় সাক্কারাইকে সাসপেন্ড করে দেওয়া হয়। এখান থেকে সিন চলে যায় সাগর পারে। যদিও নন্দিনী কেস থেকে মুক্তি পেয়েছে, তারপর সে কারো জীবন নিয়েছে। এজন্য নন্দিনীর কথা, আমিও তো পাপ করেছি। তবে সাক্কারাই বলে, আমি সবসময় ভাবতাম এই দুনিয়ায় শুধু গুণাগারে ভরা। আমি ভাবতাম পুলিশ হয়ে আমার কাজ শুধু ওই গুণাগারদের ধরা, অন্যায়গুলো বন্ধ করা। কিন্তু আমরা ভুলে যাই এই দুনিয়ায় যেমন খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও আছে। এভরিওয়ান ইজ ক্যাপেবল অফ গুডনেস। যেমন ওই অসুরের জন্য নাগাম্মা ছিল, মূর্তির মতো মানুষদের জন্য চেল্লাপ্পা স্যার, আর ফার্নান্দেজ যেমন তার লোকেদের খেয়াল রাখছে। ধাম্মুর মতো মানুষ একটি পরিবারকে বাঁচাতে নিজের বাবার থেকে পিতৃ পরিচয় গোপন রেখেছে। এসব দেখে মনে হয় দুনিয়াটা এতটাও খারাপ হয়ে যায়নি। আজও ভালো মানুষ আছে, যাদের মধ্যে তুমিও একজন। সাক্কারায়ের কথা শুনে নন্দিনী মুচকি হেসে সাক্কারায়ের হাতটি ধরে, আর এর মধ্য দিয়েই 2টি না বলা ভালোবাসা একীভূত হয়ে যায়। সিরিজটা ওখানে শেষ হয়। এই সিরিজটা দেখে আপনাদের কার কি মনে হয়েছে আমি জানি না, তবে 2টি সিজন থেকেই আমি একটি শিক্ষা পেয়েছি। তা হচ্ছে, আমরা চোখের সামনে যাই দেখি না কেন, একজনকে যেমনই ভাবি না কেন, তাতে কোনোভাবেই তার ক্যারেক্টার সার্টিফিকেট দেয়া যায় না। কারণ যে কোনো মানুষেরই ভিন্ন রূপ থাকতে পারে, তাই কাউকে খুব সহজে বিশ্বাস করা উচিত না।
সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।